দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে থাকছি আমি সোহেলি চাকমা। প্রকৃতিতে আবারও বসন্তের দোলা, বছর পেরিয়ে শীতের জীর্ণতা ঝেড়ে রঙিন ঋতুর আগমন। তাই তো প্রাণের আবেগে বিপুল উচ্ছ্বাস আর আনন্দে বন্দরনগরীতেও বরণ করা হলো ঋতুরাজকে। দর্শক, বিভাগীয় খবরের শুরুতে দেখে আসব বসন্ত বরণে রঙিন আয়োজনের খবর। রৌদ্রহীন মনোরম প্রকৃতি জানান দিচ্ছে দুয়ারে এসেছে বসন্ত। গাছে গাছে পাতায় পাতায় শীতের জীর্ণতা ভুলে নতুন দিনের আবাহন। সংগ্রাম মুখর এই বাংলায় এবার বসন্ত যেন এলো মুক্তির প্লাবন নিয়ে। শোষণ, বঞ্চনা আর স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাংলাদেশের এই বসন্ত যেন গাইছে নবস্বপ্নের গান। বন্দরনগরীতেও লেগেছে বসন্ত উৎসবের রং। নগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে বসন্ত বরণের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। সকাল 8টা থেকে নাচ, গান, আবৃত্তি আর যন্ত্রসঙ্গীতের মাধ্যমে ঋতুরাজকে বরণ করতে বাসন্তী সাজে হাজির তরুণ তরুণীরা। অংশ নেন রঙের খেলায়। নতুন নতুন চিন্তা ভাবনায় আমরা বসন্তের ছোঁয়া নিয়ে আসতে পারি, এটাই আজকের দিনের প্রত্যাশা। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে সেজে গুজে এসছে, ওরা নাচ করছে, গান করছে, কবিতা পাঠ করছে, মানে ভালো লাগছে দেখে। আর আয়োজনটা অনেক সুন্দর সুন্দর একটি পরিবেশে আমাদের যে সুরের মূর্ছনায় আমি খুব হারিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ সুখী, সংস্কৃতিবান, সংস্কৃতির সুন্দর চর্চা হবে বাংলাদেশে, এটাই আশা করছি। নানা সাংস্কৃতিক পরিবেশনা এবং উৎসব উপভোগ করতে আসে শিশুরাও। তাদের আনন্দ খানিকটা বেশি বড়দের চেয়ে। আমার এখানে এসে ভালো লাগছে, কিন্তু আমি অপেক্ষা করছি যে কখন আমি উঠবো। নাচ করব, গান করব, খেলাধুলা করব, অনেক কিছু করব। আমি এখানে নাচ গান করব, আমার অনেক ভালো লাগছে এখানে, খুব ভালো লাগছে আমার। আমি এখন না হলে আরো পরে নাচবো, কিন্তু জানি না কখন নাচটা হবে। নগরীর মিউনিসিপাল স্কুল অডিটোরিয়ামেও ছিল বসন্ত বরণের নানা আয়োজন, যাতে অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ সহ সাংস্কৃতিক সংগঠনগুলো। আয়োজকরা বলছেন, সব মতপার্থক্য ঊর্ধ্বে রেখে ঐতিহ্যের এই সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে সবখানে। বসন্তের এই সাজসজ্জাকে, এই বর্ণময়তাকে যদি আমরা আমাদের জীবনে সারাটা বছর রাখতে পারি, তাহলে অনেক কষ্ট, দুঃখ, হতাশা, দৈন্যতা থেকে আমরা মুক্ত থাকতে পারব। তালতীর্থের পরিবেশনায় তবলার লহরা ছিল, তারপর বিভিন্ন নৃত্য সংগঠন, গানের সংগঠন এবং আবৃত্তির বোধনের ছেলেমেয়ের আবৃত্তি পরিবেশন করে। আজকে শুধুমাত্রই যে সাংস্কৃতিক অনুষ্ঠানেই আমরা রেখেছি। ঋতুরাজের সাথে যোগ হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসের রঙও। তাই তো বসন্ত বরণকে ঘিরে উদ্দীপনাও ছিল বাড়তি। এতে শোভাযাত্রা সহ নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে নগরের বিভিন্ন স্থান। বসন্তের আয়োজন ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ভালোবাসাকে ঘিরে কত শত গল্প রয়েছে দুনিয়া জুড়ে। আপন রূপে ভালোবাসা প্রকাশে কতজনে করেছেন কত রকমের কাণ্ড। রাঙামাটিতে এমন এক যুগলের মর্মস্পর্শী মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে লাভ পয়েন্ট। চলুন বিশ্ব ভালোবাসা দিবসে জিয়াউল হকের কাছে জেনে আসি দেশের প্রথম লাভ পয়েন্ট এবং তার নেপথ্যের গল্প। রাঙামাটির যে কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম, যে পলওয়েল পার্ক। এটি রাঙামাটি জেলা পুলিশের পরিচালনাধীন একটি পার্ক। এই পার্কটি আগে 2000 সাল থেকে এটি ছিল, যে আমাদের অফিসিয়াল যে তথ্য পেয়েছি, এবং 2019 সাল থেকে এটি আধুনিকায়নের কাজ শুরু হয়। তারপর থেকে রাঙামাটির পলওয়েল পার্কের যারা রাঙামাটিতে বেড়াতে আসেন অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। এখানে যে অন্যতম সবচেয়ে বেশি আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে লাভ পয়েন্ট। এটি বাংলাদেশের একমাত্র লাভ পয়েন্ট ছিল, এই পলওয়েল পার্কের লাভ পয়েন্ট, যে আলাউদ্দিন লিমার
স্মৃতিস্মারক হিসেবে, ভালোবাসার নিদর্শন হিসেবে এই লাভ পয়েন্ট এখানে স্থাপন করা হয়েছে। বিশেষ করে ভালোবাসার দিবসগুলোকে কেন্দ্র করে যে আগামী 14ই ফেব্রুয়ারি এই মানুষজনের এখানে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি বিশেষ করে। ফেসবুকেও দেখেছি প্লাস ইউটিউবেও, তো এই জন্য এটা দেখার জন্যই আর কি এখানে আসা, যে আসলে ভালোবাসার একটা নিদর্শন, যে একসাথেই দেখা গেছে যে তাদের হাজবেন্ড ওয়াইফকে একসাথেই পাওয়া গেছে এবং সেটা আলিঙ্গন অবস্থায় পাওয়া গেছে। তো এই জিনিসটার কারণেই এটা হচ্ছে বিখ্যাত। আর খুবই ভালো লাগছে, আর রাঙামাটির ওয়েদারটা প্লাস সবকিছু মিলে অসম্ভব অসাধারণ সুন্দর। এই লাভ পয়েন্ট এলাকাটি সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং এখানকার পর্যটকরা যারা বেড়াতে আসেন এবং যারা দেশি বিদেশি পর্যটক তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই লাভ পয়েন্ট পলওয়েল পার্কের ভেতর। তার অন্যতম কারণ হচ্ছে যে এই 2014 সালের মার্চের নবদম্পতি আমেরিকান প্রবাসী আলাউদ্দিন এবং লিমা এই কাপ্তাই হ্রদে বেড়াতে এসেছিলেন এবং তারা এই কাপ্তাই হ্রদের যে কোনো একটি জায়গায় বেড়াতে বোটে করে ঘুরছেন, এমন সময় একটি হঠাৎ ঝড় আসে। এই ঝড়ে তাদের বোটটি ডুবে যায় এবং আলাউদ্দিন একজন সাঁতারও ছিল এবং লিমা সাঁতার জানতেন না এবং এই যে বোটটি যখন ডুবে যায় তখন আলাউদ্দিন লিমাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এবং তার কিছুদিন পরে আসলে তাদের আলিঙ্গন অবস্থায় এই লাভ পয়েন্টের পাশেই কাপ্তাই হ্রদে তাদেরকে সে সময় আসলে পাওয়া যায় মৃত অবস্থায়। সেই স্মৃতিস্মারক ধরে রাখতে 2018 সালে নভেম্বরে এই পলওয়েল পার্কের এই স্থানটি তাদের স্মৃতিস্মারক হিসেবে এই লাভ পয়েন্ট বা লাভ লগ এখানে তৈরি করা হয়েছে। যারা এখানে বেড়াতে আসেন তাদের ভালোবাসার স্মৃতিস্বরূপ এই লাভ পয়েন্টে তারা তালা ঝুলিয়ে যান তাদের ভালোবাসাকে আবদ্ধ করে রাখতে, তারা যেন চিরদিন একসাথে থাকতে পারেন সেই স্মৃতিস্মারক হিসেবে এই পর্যটকরা এখানে বেড়াতে আসেন। এবং তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই স্থানটিতে তারা বেড়ান এবং এই পলওয়েল পার্কে বেড়ান এবং যে যেখানে থাকেন না কেন, রাঙামাটি যে স্থানে বেড়ান না কেন, লাভ পয়েন্টে তারা একবার ঘুরে যেতে চান। দুদিন পরে যখন তাদেরকে উদ্ধার করা হয় তখন তারা একজনকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। তাদের এই মৃত্যুকালেও তাদের এই ভালোবাসি রাঙামাটির মানুষকে ভীষণ স্পর্শ করে। তখন আমরা এই আলাউদ্দিন লিমা দম্পতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পৃথিবীর সমস্ত ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেবেছি রাঙামাটিতে একটা ভালোবাসার একটি পয়েন্ট থাকা উচিত, যেখানে এই যারা পর্যটক বা যারা বেড়াতে আসেন তারা একটা তালার মধ্যে নিজের ভালোবাসার কথা, ভালোবাসার প্রিয় মানুষের কথা লিখে লক করে চাবিটি কাপ্তাই লেকের পানিতে ছুড়ে দেবে। আমার উদ্দেশ্যটি ছিল মূলত এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানো এবং একই সাথে নিরাপদ কাপ্তাই হ্রদের যে নিরাপদ পর্যটকদের জন্য নিরাপদ নৌযান এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করার। এই পলওয়েল পার্ক বা লাভ পয়েন্টটি আসলে পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ বা রাঙামাটি পুলিশের তত্ত্বাবধানে এটি পরিচালনা হচ্ছে। এখানে পর্যটকরা আসেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয়টি। আমরা এখানকার যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে পলওয়েল পার্কে যারা বেড়াতে আসেন এবং তারা প্রত্যেক লাভ পয়েন্টে আসেন বা লাভ লকে এই পয়েন্টটিতে তারা বেড়ান এবং তাদের নিরাপত্তা তারা সার্বিক ব্যবস্থা রেখেছেন এবং এছাড়া যে কটেজগুলো রয়েছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা রয়েছেন এবং প্রতি সপ্তাহে বা ছুটির দিনগুলোতে এখানে প্রায় কয়েক হাজার পর্যটক এখানে এই শুধু এই এলাকাটিতে তারা বেড়ান বলে তারা জানান। পড়াশোনা শেষ করে চাকরিতে ক্যারিয়ার সাজাবেন সেটাই স্বাভাবিক, কিন্তু কক্সবাজারের রামুর তরুণ শামীম নেওয়াজ যেন ব্যতিক্রম। নিজের গ্রামে ফিরে নেমে পড়েছেন অভাবনীয় এক কৃষি বিপ্লবে। গড়ে তুলেছেন অ্যাগ্রো ক্লাব, শত শত তরুণকে দেখাচ্ছেন নতুন স্বপ্নের পথ। সাদেক হোসেন খোকার তোলা ছবিতে এই স্বপ্নবাজ তরুণের স্বপ্নযাত্রার গল্প জানাচ্ছেন আজিম নিহাত। কৃষি গবেষণা ইনস্টিটিউট হাটহাজারী থেকে কৃষি ডিপ্লোমা শেষ করে উচ্চতর ডিগ্রি করছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে গ্রামে ফিরে মনোনিবেশ করেছেন কৃষিকাজে। সনাতন পদ্ধতির সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারে কম খরচ এবং কম সময়ে উচ্চ ফলনশীল পণ্য উৎপাদনে কাজ করছেন। কক্সবাজারের রামুর পুরনো জনপদ রাজারকুলের বাকখালীর বাঁকে বাঁকে হাজারো কৃষকের হরেক রকমের ফসল। তার মধ্যে শামীম নেওয়াজের ব্যতিক্রমী উদ্যোগ যেন চোখ ধাঁধানো। যুগের পর যুগ ধরে এখানকার কৃষকেরা টমেটো, আলু, বাদাম, মরিচ সহ বিভিন্ন শাকসবজি চাষ করে আসলেও পরিচিত ছিল না ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস পাতা, মাশরুমের মতো দামি ফসলের সাথে। কিন্তু শামীমের গত 2 বছরের চেষ্টায় তার দেখা দেখি অনেকে এসব উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। শামীমের মতে সনাতন পদ্ধতির সাথে তাল মিলিয়ে এসব দামি সবজি চাষ করলে কৃষক সহসাই লাভবান হতে পারে। তাছাড়া উচ্চমূল্যের এসব সবজি চাষে খরচ এবং সময় দুটোই কম লাগে বলে মত তার। আমি যখন পড়াশোনা করলাম যে কৃষি নিয়ে, তো আমার চিন্তাধারা আমি চিন্তা করলাম যে নতুন কিছু নিয়ে চেষ্টা করি, কৃষিতে থাকবো কিন্তু কৃষিটা যাতে নতুনত্ব সৃষ্টি হয়। তো ওই সুবাদে আমি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ যারা গ্রামের মানুষরা করতো কি আগে টমেটো, বেগুন, যার শিম বলেন, লাল শাক বলেন, এইসবই
হ্যাঁ, এর পাশাপাশি আমি ওদের উদ্বুদ্ধ করতেছি কি, ধরেন লেটুস, ক্যাপসিকাম, তারপর মাশরুম, ব্রোকলি, যেসব উচ্চ মূল্যের, কম কষ্টে ফলনটা বেশি, প্লাস চাহিদাটাও আছে, আর তার সাথে বড় কথা হচ্ছে যে একটা উচ্চ মূল্যের দাম পাওয়া যায়। শামীম শুধু ফসল উৎপাদন করেই দায়িত্ব শেষ করেন না, কিভাবে নিরাপদ উৎপাদন নিশ্চিত করা যায় তা নিয়েও বিস্তর উদ্যোগ তার। তিনি কেমিক্যাল কীটনাশক এবং ইউরিয়া সারের পরিবর্তে প্রাকৃতিক উপাদান নিমপাতা, মরিচের গোড়া সহ বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি করেন কীটনাশক, আর ইউরিয়া সারের পরিবর্তে ব্যবহার করেন জৈব সার, যা বিষমুক্ত খাদ্য উৎপাদনে যুগান্তকারী ভূমিকা রাখে। 1 সপ্তাহ কিংবা 1 মাস ওইরকম একটা বিষয় থাকে যে আপনার ওই ফলনটা এই কেমিক্যালটা ব্যবহার করার পরে আপনি এই ফলনটা সংগ্রহ করতে পারবেন না, কিন্তু আমাদের এদিকে ওইসব কেউ মানতে চায় না। তো ওই জায়গাতে আমি চিন্তা করলাম যে আমরা যখন পড়াশোনা কৃষিতে, তো আমি চেষ্টা করলাম যে এটার অল্টারনেটিভ কী আছে। তো ওই জায়গাতে আমি দেখলাম নিম পাতা, তারপরে মরিচের গুঁড়া, তারপরে বলেন যে প্রাকৃতিকভাবে বিভিন্ন তিতগুলা, বিভিন্ন ওইসব আছে, ওইসব দিয়ে আমরা কি করি, আমরা অর্গানিকভাবে কেমিক্যাল উৎপাদন করি। আর পাশাপাশি ধরেন ফুরেমন পাত আছে, তারপর আছে আপনার হলুদ কাঠ, এইসব ব্যবহার করার চেষ্টা করি। তাছাড়া আমরা মাটিতে ব্যবহার করি জৈব সার। কৃষি বিপ্লব ঘটানোর জন্য শামীম একা লড়ছেন না, সঙ্গী করেছেন গ্রামের অসংখ্য তরুণ তরুণীকে। কৃষিকাজে আগ্রহ সৃষ্টি করতে গড়ে তুলেছেন রাজারকুল শিকদারপাড়া এগ্রো ক্লাব। যদিও এখনও ক্লাব ঘর করতে পারেননি, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন আছে কয়েক বিঘা জমির উপর বিদেশের গ্রিন হাউস কৃষি ফার্মের মতো পলি হাউস গড়ে তোলার, যেখানে সারা বছর ফসল উৎপাদন করা যাবে। আমার চিন্তা হচ্ছে যে আমি একটা বড় একটা 1 বিঘা 2 বিঘা কিংবা 3 বিঘা বলেন, আস্তে আস্তে আমার একটা চিন্তা হচ্ছে যে আমি একটা পলি হাউস করব, যেটাতে সারা বছর আলহামদুলিল্লাহ সারা বছরই সব শাকসবজি বলেন, ক্যাপসিকাম, লেটুস, ব্রোকলি বলেন, পাশাপাশি টমেটো, যেসব টমেটো, শসা, গাজর যেটাই বলেন না কেন, ফুলকপি, যেটা চলমান থাকে সারা বছরে আলহামদুলিল্লাহ আমি ওইটার উৎপাদন করার চেষ্টা করব। কারণ ওইটা হচ্ছে যে টেম্পারেচার মেনটেন করে। গ্রীষ্মকালে থাকবে কি শেড নেট দিয়ে, আর বর্ষাকালে থাকবে ইউভি পলি দিয়ে, যেটা হচ্ছে আলট্রাভায়োলেট পলি। শামীমকে দেখে কৃষিকাজে আকৃষ্ট হচ্ছেন তরুণরা, আর প্রবীণ কৃষকেরা তার দেখাদেখি উচ্চমূল্যের ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন। আমরা আগে করতেছিলাম টমেটো আর শিম, এই লাল শাক, এই সেই আমরা নতুন পদ্ধতি দেখি নাই। এখন আমাদের বাইরে এই নতুন পদ্ধতি দেখাচ্ছে, ক্যাপসিকাম, মাশরুম, এই সবসময় নতুন পদ্ধতি আমাদের এখন দিচ্ছে, আমরা করতেছি। এটার পরে কি হয় না হয় আমরা দেখি। পড়ালেখার সময় এরকম আমাদের মতো ছেলেরা কৃষকের সাথে জড়িত ছিল না। এখন আমাদের ক্লাবের শামীম ভাইয়ের থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করতেছি। ক্যাপসিকাম আছে, এগুলো অনেক জাত আছে যেগুলো আমরা এখন নতুন করতেছি, পড়ালেখা করতেছি, পাশাপাশি কৃষিকাজও করতেছি। আগে আমরা ওই পড়ালেখা করতাম, কিন্তু কৃষিকাজে যাতে এত জড়িত ছিলাম না, কিন্তু বর্তমান সময়ে লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজও মানে যুক্ত হচ্ছে। আমরা আমাদের আগে যারা প্রজন্ম চাষ করতো, আলু, বেগুন, টমেটো এগুলো চাষ করতো, কিন্তু বর্তমান সময়ে নতুন নতুন কৃষি জাত উদ্ভাবন হচ্ছে, যার কারণে শামীম ভাইও পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হচ্ছে এবং বিভিন্ন ধরনের চাষাবাদ করতেছে। পড়াশোনা শেষ করে শামীমের ইচ্ছে পুরোপুরি কৃষিকাজে যোগ দেওয়ার, যাতে করে হাজারো বেকার যুবকের কর্মসংস্থান গড়ে তুলতে পারেন তিনি। পড়াশোনা শেষে যে আমি যে জবে যে ঝুঁকে পড়বো এমনটা না। তো আমি ওই দিক দিয়ে আমার যে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা, যখন আস্তে আস্তে ভবিষ্যৎ পরিকল্পনার দিকে হাঁটা দরকার, আমি ওইটা নিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে পলি হাউসটা করে সারা বছর আপনার অর্গানিকভাবে শাকসবজি উৎপাদনের এই চিন্তাধারাটা নিয়ে কাজ করতে। শামীমের কৃষক হওয়ার স্বপ্নে এরই মধ্যে বাগড়া দিয়ে বসেছে সিন্ডিকেট। তার দাবি, কক্সবাজারে কৃষি পণ্যের বাজারে সিন্ডিকেট করে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করতে দেওয়া হয় না সহজে, ফলে ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছে কৃষকরা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য। কাঠের তৈরি টিনের ঘর এখন অনেকটাই বিলুপ্ত, তার বদলে গড়ে উঠছে দালান কোঠা। তবে কুমিল্লায় সেই ঐতিহ্য যেন আবার ফিরছে। মিলছে কাঠ ও টিনের তৈরি রেডিমেড ঘর, যার বেচা কেনাও চলছে বেশ জমজমাট। ব্যতিক্রমী এই উদ্যোগের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। কৃষি নির্ভর ও নদীবেষ্টিত এলাকা কুমিল্লার মেঘনা উপজেলা। এখানে রেডিমেড ঘর বিক্রিতে বেড়েছে ব্যাপক চাহিদা। কাঠ, টিন দিয়ে শৈল্পিকভাবে এসব ঘরে নকশা ফুটিয়ে তুলছেন কারিগররা।
তৈরি এ ঘরগুলো দেখতে সুন্দর কারুকার্য খচিত। হাতুড়ি বাটালের কষাঘাতে ফুটিয়ে তোলা হচ্ছে মনের নান্দনিক শিল্পকর্ম। ঘরের আয়তন ও ডিজাইন অনুসারে দাম একটু বেশি। সামর্থ্য অনুযায়ী এসব স্থান থেকে রেডিমেড ঘর ক্রয় করছেন ক্রেতারা। এই ঘরটা আমরা 3.5 মাস আগে দিয়েছি। এই এলাকার ভিতরে বেশিরভাগ এই ঘরটাই চলে, কিন্তু আমাদের এদের সামর্থ্য আছে, আমি সেদ্ধ এই ঘরটা দিয়েছি। ওগুলা যেমন মিস্ত্রি কম পাইতেছে, খরচাও লাগতেছে কম, লেগে রেগুলার ঘর দিয়ে আনতেছি কিনা, মানে ও এমনি আনলে তো বেশি টিয়া লাগবো, এমনি কিনা নেই, কম টিয়া পাইতেছি, মিস্ত্রি পাইতেছি একলগে আইনা দিতেছি। মারা গেছে 12 বছর আগে, আমার সামর্থ্য নাই দিকে 5.5 লাখ টাকা দিয়ে ঘরটা দিছি। এই গড্ডি সবাই নিতে আছে, আমরাও ব্যবহার করছি, অনেকেই ব্যবহার করছে। এই গড্ডি অনেকেই ভালো আছে, ভালোভাবেই ব্যবহার করতে আছে, নিতে আছে। দেখতেও ভালো, দেখতেও সুন্দর, দেখার মতোই দো। মেঘনার বাউরখোলা, চন্দনপুরা, ছয়ানি, ওমরাকান্দা, বড়কান্দা ও হরিপুর গ্রামের অনেকেই জড়িয়ে পড়ছেন এই পেশায়। এখানে একটি ঘর বিক্রি হচ্ছে 2 লাখ থেকে 8 লাখ টাকায়। মাসে আমার গ্রুপে 4 জন লোক আছে, তা আমরা মাসে 2টা ঘর করি, 2টা মিস্ত্রি 2টা হেল্পার। এই হেল্পার দিয়েও দেখা গেছে আমরা 2টা মিস্ত্রি আমাদের 50-45 থাকে। এটি দেখা যাইতেছে নাইজেরিয়া লোয়া, এরপরে উপরে গর্জন, এরপরে জানালা দরজা দেখা যাইতেছে বাসালু থাকে, এরপরে বিভিন্ন কাঠের থাকে আর কি। যে কাঠের কিনা নেয়, মানে দাম আন্দাজে কাঠ থাকে আর কি। আমার জীবনে আমি তো প্রায় 1-1.5 ঘরের মতো কাজ করছি। 16 বছরের কাছাকাছি। ইনশাল্লাহ ব্যবসাটা মোটামুটি ভালো চলছে, ইনশাল্লাহ ভালো আছি, খুব ভালো রাখছে মালিক। দেখে বিভিন্ন এলাকা থেকে, মেঘনা, হোমনা, তিতাস, গরিপুর বা বিভিন্ন এলাকা থেকে এই জায়গাতে ঘর কিনা নেয়। বিভিন্ন সাইডে আসে লোকজন, নিয়ে এসে অর্ডার করে বা রেডিমেড ঘর কিনে, যার যেভাবে পছন্দ, যার যেভাবে মনে লয় এইভাবে সে ঘর বিক্রি করে বা বিক্রি করে নেয়। এখানে ঘরের ছবি আছে, সময় তো আমরা রেডিমেড ঘর উড়াল থাকে, তারপরে আর ঘর দেখে পরে কি মাল দিব এগুলো আমরা মেমো করি, মেমোত লিখি, যা মাল দেওয়ার কথা তা দিয়ে ইনশাল্লাহ ঘর বাড়িতে নিয়ে পৌঁছাই দিই। পৌঁছান পর্যন্ত দায়িত্ব আমগো, যার যেরকম চাহিদা এরকম চাহিদা পর্যন্ত ইনশাল্লাহ আমরা দিতে পারি। যেমন টপ বারিন্দা ঘর, খাইলা ঘর, দোসালা ঘর, চৌসালা ঘর, সব রকমের ঘরে আমরা ইনশাল্লাহ করি। বিল্ডিংয়ের চৌকাঠ, পাল্লা, এগুলো সব। সর্বনিম্ন 2.5 লাখ আছে, 3 লাখ আছে, ঘরে ঘরে দাম ভাই। যেমন 2 লাখ টাকার ঘরও আছে, 1.5 লাখ টাকার ঘরও আছে, আবার 7 লাখ টাকার ঘরও আছে। সর্বোচ্চ 7-8 এরকমই বেশি করে আমরা। টপ বারিন্দা ঘর হলে 7 লাখ, 8 লাখ, খাইলা ঘর হলে 5 লাখ, 4 লাখ, 4.5 লাখ এই। দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় শহর গ্রামের পার্থক্য কমে আসলেও গ্রামীণ ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা পালন করছে রেডিমেড ঘর। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। চাঁদপুর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে এসবি খাল। একসময় যেখানে চলাচল করত পালতোলা নৌকা, তবে কালের বিবর্তনে সেই খাল এখন সংকুচিত। সেই খালের একটি অংশে সবুজের সমারোহ গড়ে তোলার স্বপ্ন বুনছেন জাহাঙ্গীর আলম নামে এক যুবক। বিস্তারিত তুলে ধরেছেন আল ইমরান শোভন। চাঁদপুর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে এসবি খাল। দীর্ঘদিনের পুরনো সেই এসবি খালটি অনেকটা ছিল জরাজীর্ণ এবং ময়লা আবর্জনার একটি ধ্বংসস্তূপ। কালের বিবর্তনে সেটি তার পুনর যে এটি সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তা হারিয়ে এটি দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছিল অবৈধ দখলদারের কারণে। সম্প্রতি সেই খালটিতে ব্যক্তি উদ্যোগে কিছু সংস্কার কাজ শুরু হয়েছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, চাঁদপুর পৌরসভা এবং জেলা প্রশাসন উদ্যোগেও সংস্কার কাজ চলমান রয়েছে। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই এসবি খালের দুপাশে কিছু সবুজের সমারোহ লক্ষ্য করা গেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক যুবক খালের দুপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি সেখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং শাকসবজি জাতীয় গাছ লাগানো তিনি শুরু করছেন। তিনি বলছেন এই খালটি যেহেতু শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এবং এটি যাতে নান্দনিক একটি খালের রূপ নেয়, সেজন্য তিনি ব্যক্তি উদ্যোগে এই কাজ করে যাচ্ছেন। তিনি যেটি জানিয়েছেন, এই খালটি উনি ব্যক্তিগতভাবে নান্দনিক করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটিতে যাতে সরকারি এবং বেসরকারিভাবে তাকে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন যদি সহায়তা করে, তাহলে তিনি এই খালটির জন্য তিনি আরও কাজ করতে পারবেন। শহীদ মিনারের পাশে থেকে আমি এখানে দোকানদারি করতাম, এক সময় করতে করতে আমার খালটার দিকে নজর গেল।
কেন খালটা মানুষ এত আবর্জনা ময়লা হালায় রাখে। তো এই জন্য আমি বেশিরভাগই আমি একটা পদক্ষেপ নিয়েছি যাতে খালটা অনেক সুন্দর হয়, আমার কারণে মানুষের খালও ময়লা না ফালায়, আবর্জনা না করে। আমি খালের দুই পাশে কিছু গাছগাছরা এই চাষবাস করছি, এখানে মাটি নাই, খালের তলার থেকে কিছু মাটি মুটি উঠিয়ে আমি দুটো পাশে এই দেখেন এই যে বলক, এটা বলকের বান, আমি পুদিনা পাতা চাষ করছি, কিছু পেঁপে গাছ রুইছি। তাছাড়া এই পুদিনা পাতা হয় এবার রমজান মাসে কিছু একটা ফলন পামু যদি আল্লাহ রাখে। তো অনেক কষ্ট করছি এই জায়গাটা, যাতে মানুষ এইভাবে আমার মতো আমার দেখা দেখি এই সরকারি জায়গা হোক বেসরকারি জায়গা হোক বা যেই কোনো জায়গা হোক মানুষ যাতে চাষবাস করে, অনেক ভালো ভূমিকা নেয়। খাল এটা নোংরা পরিবেশ, মানুষ যাতায়াতে দুর্গন্ধ, এই কারণে জাহাঙ্গীর আলম কো একটা ছেলে আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে। খালটা যদি পরিষ্কার রাখে, কেউ আবর্জনা না পালায়, খালটা খুব সুন্দর থাকে, মাঝে মাঝে পুরসভার থেকে প্রশাসনের থেকে আইসা পরিষ্কার করে আমাদের এলাকার মানুষের সবাই এটা আবর্জনা পালায়। এই আবর্জনা যদি না পালায় সবাই ভূমিকা রাখা উচিত আমাদের। অনেক দিন যাবৎ আমাদের এই খালটা অনেক সুন্দর একটা খাল, এখানে শহরের মানুষ এই খালটার উপরে দিয়ে যাতায়াত করে, কিন্তু এই খালটা কিছুদিন আগে আমি জাহাঙ্গীর ভাই আমি এখান দিয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি এখান দিয়ে একটা বেড়া দিচ্ছিলাম। এই বেড়াটা এখন আজকে আইসা পৌরসভা থেকে ভাঙ্গা পালাইছে। কিন্তু আমরা যদি ভালো ভালো উদ্যোগ নিতে চাই, এই উদ্যোগ কার্যক্রম হয় না, কারণ কয়েকদিন পর পর আইসা মনে করেন বিভিন্ন আক্রমণ চালিয়ে আমাদের এই উদ্যোগগুলো নষ্ট করে পালায়। চাঁদপুরের মেঘনা নদী এই খালটি ডাকাতিয়া নদীকে সংযুক্ত করেছে এবং এখান দিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন বাসা বাড়ি এবং কলকারখানার যেসব পানি নিষ্কাশন হয় তাতে সেটি নিষ্কাশন হয়। কিন্তু বর্ষার সিজনে এই খালটি দিয়ে মোটামুটি পানি নিষ্কাশন হলেও শুষ্ক মৌসুমে চিত্রটা থাকে সম্পূর্ণ ভিন্ন। তো এখানে আমরা যে জাহাঙ্গীর আলমের যে উদ্যোগ গ্রহণ করেছেন তিনি বলেছেন এই খালটি যদি ওনার পাশাপাশি যদি আরও যদি বিভিন্ন ব্যক্তি বা সংগঠন যদি বা সরকারি বেসরকারিভাবে যদি সাহায্য সহযোগিতা যদি ওনাকে যদি করা হয় তাহলে এই খালটি সত্যিকার একটি নান্দনিক খালের রূপ নেবে এবং চাঁদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি পায় বলে তিনি মনে করেন। দর্শক, শেষ করব সূর্যমুখীর গল্প দিয়ে। সূর্যমুখী মানেই মন কাড়া এক রঙিন অধ্যায়। বিস্তীর্ণ জমি জুড়ে হলুদ সবুজের গালিচা দেখতে কার না ভালো লাগে। সূর্যমুখী ফুলের তেমনই এক বাগান রয়েছে চট্টগ্রামের হাটহাজারীর কৃষি গবেষণা কেন্দ্রে, যা দেখতে মানুষের ভিড়ও কম নয়। আবু জাহেদের তোলা ছবিতে চলুন দেখে আসি সূর্যমুখীর নিটোল স্নিগ্ধ রূপ। মূলত সূর্যমুখী আমরা সৌন্দর্যে অনেকেই পছন্দ করি, পছন্দ করে না এরকম কোনো ব্যক্তি নাই, কিন্তু এটা একটা বিশেষত্ব রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জন্য যে সূর্যমুখী প্রদর্শনী এখানে দিয়েছেন। বিশেষ করে এটা বিডা সিড প্রোডাকশন, এখানে বীজ প্রোডাকশন করবে এবং ডিস্ট্রিবিউশন করবে প্রত্যেক কৃষকের মাঠে এটা পৌঁছে যাবে। মূলত একটা বিশেষত্ব রয়েছে যে আমরা যেমন ফুলকে যেমন পছন্দ করি, ফুলের পাশাপাশি সূর্যমুখীর তেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তেল, যেটাতে হিউজ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিশন ভ্যালু রয়েছে। এই জন্য এটা তেল হিসেবে পুরো ওয়ার্ল্ডের কদর রয়েছে। এটা চাচ্ছে যে কৃষি গবেষণা চাচ্ছে যে এটা শুধু ফুলের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের একটা তেলের যে চাহিদাটা, ভোজ্য তেলের চাহিদাটা মেটানোর জন্য একটা চমৎকার কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা ভোক্তারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তারা আপনার চাইলেও আপনার নিজের বাড়ির পাশে সূর্যমুখী চাষ করে আপনি তেলও সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে আসছি, এখানে প্রচুর এই যে সূর্যমুখী, এটা বহুত সুন্দর, এটা দর্শনার্থীরা আসে, বহুত ভিড় করে এখানে আসে। এখানে মোটামুটি ভালো বহুত মানুষ আসে। এটা বীজ, সেগুলো বীজ করে বলে বীজ করে কি যে বিভিন্ন জায়গায় দেয়।
এটার একটা এস্থেটিক যেটা সৌন্দর্যবর্ধন সম্পর্কিত একটা ভ্যালু, যার কারণে অনেকে আগ্রহ করতেছে এবং পাশাপাশি এই বীজটা পাখিদের খাদ্য হিসেবেও ব্যাপকভাবে লাভজনক পর্যায়ে উৎপাদিত হচ্ছে। আমি আশা করব মিডিয়ার মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আগ্রহী হন তাহলে এই সূর্যমুখী বাড়ি সূর্যমুখী 3-এর উৎপাদনটাকে সহজে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা সম্ভব। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্ন ধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।